সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না, সে তার নিজ গতিতে অবিরাম চলতে থাকে। সময় কারো বুক ফাটা হাহাকার দেখে না, কারো চোখের জল দেখে থমকে দাঁড়ায় না। সে নিষ্ঠুরভাবে অতীতকে পেছনে ফেলে বর্তমানের বুক চিরে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। কেটে গেছে 5টি বছর। এই 5 বছরে খান পরিবারে বদলে গেছে অনেক কিছু। সেই রাতের সেই বিভীষিকা এখন কেবলই এক ধূসর স্মৃতি। রুদ্র আর তুরার আদরের রাজপুত্র ছোট্ট রৌশান এখন 5 বছর চলছে। সে এখন সারা বাড়ি মাথায় করে রাখে, ঠিক যেন ছোটবেলার সেই চঞ্চল রুদ্র। অন্যদিকে আয়ান আর তিথির ঘর আলো করে আসা যমজ সন্তানরাও এখন বেশ বড় হয়েছে। তাদের জীবনের সেই কঠিন মুহূর্তের সাক্ষী হয়ে আসা মেয়েটির নাম রাখা হয়েছে তাসনিন খান আয়ানা, আর ছেলেটির নাম আহমিদ খান তিহান। দু ভাই বোনের খুনসুটিতে আয়ান তিথির সংসার এখন কানায় কানায় পূর্ণ। শিহাব আর আরশির কোল জুড়ে এসেছে এক ছোট্ট রাজকন্যা। তার নাম রাখা হয়েছে আনিকা জান্নাত শান্তা। শান্তা যেন ওর নামের সাথেই শান্ত, কিন্তু পুরো বাড়ির সবার নয়নমণি। পিছিয়ে নেই নেহাল আর আরফাও। তাদেরও এক রাজপুত্রের আগমন ঘটেছে, যার এখন 3 বছর চলছে। আদর করে তার নাম রাখা হয়েছে আরাফ শিকদার নিহাত। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান, এই 3 মুরব্বির জগৎ এখন কেবল তাদের নাতি নাতনিদের ঘিরেই আবৃত হয়। ব্যবসা বাণিজ্য এখন ছেলেদের হাতে ছেড়ে দিয়ে তারা সারা দিনই এই এক ঝাঁক ছোটদের সামলাতেই ব্যস্ত। রুদ্রের ছেলে রৌশান হয়েছে তার দাদা আনোয়ার খানের জানের জান। সারাক্ষণ দাদা দাদা করে বৃদ্ধ মানুষটার পিছু পিছু ঘুরবে। আনোয়ার খানও নাতিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এমনকি রোশনি খানও যেন তার এই ছোট্ট রৌশানের মাঝে নতুন করে বেঁচে থাকার স্বাদ খুঁজে পেয়েছেন। দাদি নাতনির আদরের খুনসুটি সারা বাড়ির বিনোদনের খোরাক। এদিকে আয়ান তিথির মেয়ে আনায়া হয়েছে পুরোপুরি তনুজা খান আর মিহি খানের ভক্ত। নানি দাদিকে ছাড়া তার চলেই না। আর তিহান, সে আবার নানা দাদার অর্থাৎ আরিফুল খান আর আশিক খানের চোখের মণি। বলতে গেলে বাচ্চারা যে যার মতো করে এক একজন মুরব্বিকে দখল করে নিয়েছে। পুরো খান ভিলায় এখন শুধু ছোটদের রাজত্ব। আজ খান ভিলা যেন কোনো এক স্বপ্নপুরী। রাজকীয় রঙে সাজানো হচ্ছে পুরো বাড়ি। সদর দরজা থেকে শুরু করে বাগান, সবখানে আলোকসজ্জার চোখ ধাঁধানো আয়োজন। চলবেই তো। আজ যে এক বিশেষ দিন। আজ তিথি আর আয়ানের 2 যমজ সন্তান এবং রৌদ্র আর তুরার ছেলে রৌশানের জন্মদিন। একই দিনে একই সময়ে এই 3টি প্রাণের পৃথিবীতে আগমন ঘটেছিল সেই স্মরণীয় কালবৈশাখী রাতে। বাড়ির প্রতিটি কোণ থেকে ফুলের সুবাস আসছে। শেফেরা ব্যস্ত রকমারি সব খাবার তৈরিতে। রুদ্র আর আয়ান মিলে সব তদারকি করছে। দীর্ঘ 5 বছর পর সেই কষ্টের স্মৃতিগুলো আজ আনন্দের রঙে ঢাকা পড়ে গেছে। দিনটি শুধু জন্মদিনের নয়, দিনটি হলো সেই কঠিন সময়ের পর পার হওয়া এক মহা বিজয়ের। শিহাব আর আরশি তাদের মিষ্টি রাজকন্যা শান্তাকে নিয়ে ঠিক সময়ে পৌঁছে গেল। নেহাল আর আরফাও তাদের দুরন্ত রাজপুত্র নিহাতকে নিয়ে হাজির। সবাই মিলে এখন এক বিশাল আনন্দ মেলায় পরিণত হয়েছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা ছিল, অমনি বাইরের খোলা আকাশে ঠাস ঠাস শব্দে আতশবাজি ফুটে উঠল। নানা রঙের আলোয় আকাশটা যেন হেসে উঠল। জন্মদিনের সেই বিশাল টেবিলের সামনে দাঁড়িয়ে রৌশান, তিহান আর আয়ানা, 3জনের সামনে 3টি বিশাল কেক। সবাই একসাথে সুর মিলিয়ে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তালির শব্দ আর হৈ হুল্লোড়ে পুরো খান ভিলা মুখরিত হয়ে উঠল। রৌশান কেক কেটে নিজে খাওয়ার আগে পরম আদরে তার প্রিয় দাদুকে খাওয়ালো। তিহান আর আয়ানাও বড়দের সম্মান দিয়ে সবাইকে খাইয়ে দিল। তারপর একে একে তারা তাদের বাবা মাকেও কেক খাইয়ে দিল। কেক কাটা শেষ হতেই গিফটের বন্যা বয়ে গেল। আনোয়ার খান রৌশানকে তার পছন্দের বিশাল এক ইলেকট্রনিক গাড়ি গিফট করেছেন। সাথে তিহান আর আয়ানার জন্য ছিল দামি সব উপহার।
একে একে সবাই এসে বাচ্চাদের হাত উপহারে ভরে দিল। চারিদিকে উপহারের পাহাড় জমে গেল, কিন্তু রোশানের মুখটা যেন ক্রমশ মেঘলা হয়ে আসছিল। এত গিফট পেয়েও রোশান শান্ত হলো না। সে হঠাৎ টেবিলের উপর উঠে দাঁড়িয়ে দু হাতে বুক ভাঁজ করে মুখ একদম গোমড়া করে ফেলল। সবার দিকে একবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমরা সবাই তো নিজের পছন্দের জিনিস দিচ্ছ, কিন্তু আমার কি চাই কেউ একটাবার জিজ্ঞাসা করেছ? বড়রা শুধু নিজেদের কথাই ভাবে। যাও, কথা বলবো না কারোর সাথে, সবার সাথে একদম আড়ি। রৌশনের এমন বড়দের মতো কথা আর অভিমানী ভঙ্গি দেখে পুরো হল ঘরে হাসির রোল পড়ে গেল। আনোয়ার খান হো হো করে হেসে উঠলেন। তিনি রৌশনের ফোলা ফোলা গাল দুটো টেনে দিয়ে আদুরে গলায় বললেন, বলে আমার দাদু ভাই, তো শুনি কি চাই তোমার? তুমি যা চাইবে আজ তাই হবে। বলো দাদুর কাছে কি আবদার? মুহূর্তেই রৌশন টেবিলের উপর দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে দিয়ে ঘোষণা করার মতো গলায় বলল, আমি চাই আমরা সবাই মিলে কোথাও দূরে ঘুরতে যাব, অনেক দূরে। সেখানে আমরা অনেক মজা করব, কোনো পড়াশোনা নেই, শুধু খেলার আনন্দ। রৌশনের কথা শেষ হতে না হতেই তিহানও চট করে টেবিলের উপরে উঠে পড়ল। সে রৌশনের গলায় এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত উঁচিয়ে বেশ ভাব নিয়ে উচ্চ স্বরে বলল, সহমত। 5 বছরের দুটো বাচ্চা যেভাবে জোট বেঁধেছে তা দেখে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। দুজন এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন তারা বাড়ির কোনো সিনিয়র মিটিংয়ে বড়দের শাসন করছে। তাদের এই সহমত বলার স্টাইল দেখে কে বলবে এরা মাত্র 5 বছরের শিশু? আনোয়ার খান হাসতে হাসতে এগিয়ে এসে বাচ্চাদের কোলে নামালোর ভঙ্গি করলেন। তিনি ওদের দিকে তাকিয়ে মজা করে বললেন। আনোয়ার খান বাচ্চাদের উচ্ছ্বাস দেখে প্রশান্তির হাসি হাসলেন। তিনি সবার দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু স্নেহমাখা কণ্ঠে ঘোষণা করলেন, ঠিক আছে, আমাদের দাদু ভাই যখন এত সুন্দর একটা দিনে এমন আবদার করছে, তাহলে আর না বলার কোনো পথ নেই। এই 5 বছরের সব ক্লান্তি ধুয়ে ফেলতে আমরা সবাই মিলে দূরে কোথাও ঘুরতে যাব, যেখানে শুধু আমরা আর আমাদের পরিবার থাকবে। আনোয়ার খানের এই চূড়ান্ত ঘোষণা শোনার পর রৌশান আর তিহানের খুশি দেখে কে। দুজন টেবিল থেকে লাফ দিয়ে নেমে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর পাগলের মতো সারা ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দিল। রৌশান চিৎকার করে বলতে লাগলো, আমরা ঘুরতে যাব, আমরা পাহাড় দেখব, না হয় সমুদ্র। পুরো বাড়ির আঙ্গিনা আর বিশাল ড্রয়িং রুম জুড়ে তখন বাচ্চাদের সেই খিলখিল হাসির স্বর প্রতিধ্বনিত হচ্ছে। রোশান তিহানের পিছু পিছু আনায়া আর ছোট শান্তাও যোগ দিল সেই মিছিলে। রুদ্র আর তুরা এক পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের সন্তানদের এই বাঁধভাঙা আনন্দ। 5 বছর আগে এই দিনটিতে তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল, আর আজ সেই দিনটি তাদের জীবনের পূর্ণতার আনন্দ বয়ে এনেছে। হাসি, কান্না, আনন্দ আর খুনসুটিতে খান ভিলার এই রাতটা যেন এক অমর কাব্যে পরিণত হলো। যে রাতে এক সময় হাহাকার ছিল, আজ সেখানে শুধু নতুনের আহ্বান। জন্মদিনের আনন্দ আর শোরগোল ধীরে ধীরে শান্ত হয়ে এলো। রৌশান বরাবরের মতোই তার দাদুর হাত ধরে শোয়ার ঘরের দিকে হাঁটা দিল। দাদু আর দাদির সাথে ঘুমানোটা ওর কাছে এক বিরাট অ্যাডভেঞ্চারের মতো। তাই আজ এত বড় উৎসবের ক্লান্তিও তাকে দাদুর কোল থেকে দূরে সরাতে পারল না। সারাদিনের ধকল আর ব্যস্ততা শেষে তুরা যখন নিজের রুমে ঢুকলো, ওর পা দুটো যেন আর চলছিল না। ঠিক তখনই পেছন থেকে রুদ্র এসে অতকিত ওকে জড়িয়ে ধরল। তুরার কাঁধে মুখ গুজে দিয়ে রুদ্র তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, বউ, আজকে না আমার অন্য কিছু করার মুড যাচ্ছে। রুদ্রের এই আকস্মিক সুহাগে তুরা থতমত খেয়ে গেল। সে নিজেকে সারানোর জন্য হালকা ধস্তাধস্তি করতে করতে কৃত্রিম রাগের সুরে বলল, ছাড়ো বলছি, বুড়ো বয়সে খালি অসভ্যতামি করা ঠান্ডা। ছাড়ো আমায়, সারাদিন অনেক খাটি গেছে, এখন খুব ঘুম পেয়েছে আমার। বুড়ো শব্দটা শুনে রুদ্রের জেদ যেন আরো চড়ে গেল। সে তুরাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে পিষে ধরে জেদি গলায় বলল, কি? আমাকে তুমি বুড়ো বললে? ঠিক আছে,
তবে আজ এই বড়ই তোমাকে দেখাবে সে তোমার জন্য কতটা উন্মাদ হতে পারে। কথাটা শেষ করে রুদ্র এক ঝটকায় তুরাকে পাজা কোলে তুলে নিল। তুরা অপ্রস্তুত হয়ে পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে রুদ্রের গলা জড়িয়ে ধরল। ওর গালে টোল পড়া হাসিটা আড়াল করার চেষ্টা করে তুরা অভিমানী স্বরে বলল, রুদ্র, তুমি কি জানো তুমি হিসেব ছাড়া একটা অসভ্য যে? রুদ্র তুরাকে কোলে নিয়ে বেডের দিকে এগোতে এগোতে এক অদ্ভুত মোহময় হাসি হাসল। সে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আবার কবে বললাম যে আমি হিসাব করা অসভ্য? আমার অসভ্যতা হিসাব ছাড়াই, কোনো সীমা নেই। রুদ্রের তপ্ত নিঃশ্বাস আর কথার জাদুতে তুরা আর নিজেকে ধরে রাখতে পারল না। রুদ্রের পরম আবেশে তুরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। বাইরে নিঝুম রাত, জানালার ওপাশে রূপলি চারটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। রুদ্রের প্রতিটি স্পর্শে তুরা যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে লাগলো। রুদ্রের ভালোবাসার কাছে তুরা সবটুকু ক্লান্তি ভুলে নিজেকে সঁপে দিল। দীর্ঘ সময়ের সব চড়াই উতরাই পেরিয়ে আজ তাদের মাঝে শুধুই গভীর অনুরাগ। পুরো রুম জুড়ে তখন শুধু দুই হৃৎপিণ্ডের স্পন্দন আর এক স্বর্গীয় নীরবতা। রুদ্র আর তুরা হারিয়ে গেল এক গভীর মোহের সুখের রাজ্যে, যেখানে শুধুই তারা দুজন আর তাদের এক আকাশ সমান ভালোবাসা। এদিকে তিথি, তিহান আর আনায়াকে পরম মমতায় ঘুম পাড়িয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছিল। সারাদিনের হইচই শেষে বাচ্চা দুটো ক্লান্তিতে কাদা হয়ে আছে। ঠিক তখনই আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বিড়ালের মতো টিপে টিপে পায়ে এগিয়ে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগেই সে পেছন থেকে জাপটে ধরে ওকে। তিথি চমকে উঠে ফিসফিস করে বলল, কি করছে কি? পাগল হলে নাকি? তিহান আর আনায়া এইমাত্র ঘুমালো, তোমার এই কাণ্ড দেখলে এখনই জেগে যাবে। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে তিথির ঘাড়ে আলতো করে মুখ ছোঁয়ালো। গম্ভীর এক নিঃশ্বাস নিয়ে আদুরে গলায় বলল, হুম, জাগবে না, ওরা আজ অনেক ক্লান্ত। তুমি একটু চুপ থাকো তো। কতদিন ধরে মনে হয় তোমাকে ঠিক করে কাছে পাই না। সময়ের সাথে সাথে আয়ান আর তিথির সম্পর্কের তিক্ততাগুলো ধুয়ে মুছে গিয়েছে। আয়ান এখন তিথিকে তুমি বলে সম্বোধন করে, আর তার প্রতিটি কাজে ফুটে ওঠে এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। কিন্তু তিথি কি আর এত সহজে ধরা দেওয়ার পাত্রী? সে চট করে হাতটা পেছনে নিয়ে আয়ানের পিঠে কষে এক চিমটি কাটল। আয়ান ব্যথায় সিটকে সরে গিয়ে চাপা স্বরে আর্তনাদ করে উঠল। আহ, কি করলে এটা তুমি? জানো কতটা লেগেছে? তিথি খাট পরিষ্কার করা ঝাড়ুটা আয়ানের দিকে তলোয়ারের মতো উঁচিয়ে ধরে শাসানোর ভঙ্গিতে বলল, একদম চুপ, আর একটা কথাও না। কথা না বলে শান্ত ছেলের মতো বিছানায় ঘুমাও। দুই বাচ্চার বাপ হয়েছ, অথচ এখনো অসভ্যতামি করার ধান্দা গেল না। দিন দিন বুড়ো হচ্ছে না, যেন আরো জোয়ান হচ্ছ। যাও বলছি, ঘুমাও। আয়ান মুহূর্তে ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও। আমার একদম ঘুম পাইনি, যাও। বলেই আয়ান গটগট করে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের নিস্তব্ধ আকাশ, ঝিরিঝিরি বাতাস বইছে। তিথি বিছানার ঝাড়ুটা রেখে একটু হাসলো। সে খুব ভালো করেই চেনে তার এই জেদি জামাইটাকে। 5 বছরের শরীরটা একটু ভারী হলেও মনটা সেই আগের মতোই রেখে গেছে। তিথি একবার ঘুমন্ত তিহান আর আনায়ার দিকে তাকে নিশ্চিন্ত হয়ে নিল। তারপর খুব সাবধানে পা টিপে টিপে ব্যালকনিতে এলো। পেছন থেকে আয়ানকে জড়িয়ে ধরল সে। আয়ানের শক্ত পিঠে গাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, ওলে আমার জামাইটা বুঝি অভিমান করেছি। আসলে তিহান আনায় জেগে যাবে বলেই তো বারণ করেছি, পাগলেরটা। আয়ান তো আয়ানি। বইয়ের হাতের নরম স্পর্শ আর গলার এই আদুরে সুর পেতেই তার সব রাগ জল হয়ে গেল। সে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। মুহূর্তের মধ্যে এক ঝটকায় ঘুরে তিথিকে 2 হাতের পাজা কোলে জাপটে ধরে ব্যালকনির দেওয়ালের সাথে চেপে ধরল। তিথির চোখের দিকে গভীর নেশায় তাকিয়ে দুষ্টু হেসে বলল, এখন তো ব্যালকনিতে আছি, এখানে তিহান বা আয়না নেই, কেউ দেখবে না আমাদের। চলো, অনেকদিন পর একটু প্রাণ ভরে আদর করি তোমাকে।
বলেই আয়ান তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তিথি প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে রেশমি রাতের এই মাদকতায় নিজেকে হারিয়ে ফেলল। সেও আর কোনো প্রতিবাদ করল না, বরং পরম আবেশে আয়ানের চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে দিয়ে তার ভালোবাসার সাড়া দিল। ব্যালকনির এক চিলতে চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের এই 5 বছরের নিবিড় ভালোবাসার। ভোরবেলা সূর্য উকি দেওয়ার আগেই রৌদ্র, রৌশান, আয়ান আর তিহান বেরিয়ে পড়েছে। শরীর ঠিক রাখতে প্রতিদিন সকালের সন্তানদের নিয়ে দৌড়ানো রৌদ্র আর আয়ানের দীর্ঘদিনের অভ্যাস। তবে আজ সেই দলে নতুন যোগ দিয়েছে শিহাব আর নিহাল। যদিও শান্তা আর নিহাত ছোট হওয়ায় তারা এখনো বাড়িতেই ঘুমাচ্ছে। সবাই বেশ জোরেই জগিং দিচ্ছিল, কিন্তু হঠাৎ রৌশান দাঁড়িয়ে পড়ল। 5 বছরের পিচ্চিটা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে কোমরে 2 হাত দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, থামা পাপ্পা, খালি দৌড়ালে চলবে না। বডি বানাতে হলে পুশ আপ দিতে হবে। চলো সবাই মিলে পুশ আপ দিই। রুদ্র থমকে দাঁড়িয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে হাসলো। এই ছেলেটা ছোট হলে কি হবে? ওর কথা আর বুদ্ধি শুনলে মনে হয় কোনো বড় মানুষের সাথে কথা বলছে। রুদ্র রোশানের সামনে হাঁটু গেড়ে বসে ওর কাঁধে হাত রেখে মজা করে বলল, আচ্ছা আমার ছোট বস, তো আমরা পোশাক কেন দেই সেটা কি তুমি জানো? রোশান একদম ভাব গম্ভীর হয়ে উত্তর দিল, জানি তো, পুশ আপ দিলে মাসাল হবে, আমি স্ট্রং হব, তারপর বড় হয়ে তোমার মতো সবাইকে রক্ষা করবো। রৌশানের এমন উত্তর শুনে আয়ান আর শিহাব হো হো করে হেসে উঠল। তিহান রাস্তার সামনের দিকে দৌড়াতে দৌড়াতে বেশ জোশ নিয়ে বলল, তো দেরি কিসের? চলো সবাই সামনের মাঠে গিয়ে শুরু হোক প্রতিযোগিতা। শিহাব পেছন থেকে দৌড়ে এসে এক ঝটকায় তিহানের টি শার্টের কলার টেনে ধরল। টেনে ওকে রৌশানের কাছে এনেই আবার বা হাত দিয়ে রৌশানের টি শার্টও খামচে ধরল। তারপর নিজের সবটুকু শক্তি খাটিয়ে 5 বছরের 2 পিচ্চিকে একসাথেই শূন্যে উঁচুতে তুলে ধরল। শিহাব হাঁপাতে হাঁপাতে মুখ লাল করে বলল, দেখ, এটুকুনি শরীর অথচ দেমাগ কত। আমি 2 হাত দিয়েই দুজনকে তুলে ফেলেছি, আর এরা নাকি আবার পুশ আপ করবে। পুশ আপ করলে তো মাটির নিচে ঢুকে যাবে, তোমাদের দুজনকে আর খুঁজে পাওয়াই যাবে না। শিহাব মজা করে কথাটা শেষ করতে না করতেই বিপত্তি ঘটল। পটাপট শব্দে রৌশান আর তিহান দুজনেরই টি শার্টের কাপড় মাঝখান থেকে ছিঁড়ে গেল। শিহাব প্রস্তুত হয়ে কিছু বুঝে ওঠার আগেই দুজনে সোপাং করে মাটিতে আছড়ে পড়ল। ওই যে ওরে বাবা বাবা গো, গো! বলে রৌশান আর তিহান 2 ভাই একসাথে চিৎকার দিয়ে উঠল। রৌশান অগ্নিশর্মা হয়ে রাগী চোখে শিহাবের দিকে তাকিয়ে ছোট্ট ছোট হাত নেড়ে বলতে লাগলো, ফোপা, এটা তুমি কি করলে? একে তো তোমার এই শক্তিহীন শরীর দিয়ে আমাদের অকারণে উঁচু করে এসো, তার উপর আমাদের পছন্দের টি শার্ট ছেড়ে দিলে, আমাদের মান সম্মান সব শেষ। শিহাব তো রৌশানের মুখে শক্তিহীন শরীর শুনে আকাশ থেকে পড়ল। সে চোখ কপালে তুলে চিৎকার করে বলল, কি? আমার শরীর শক্তিহীন? দাঁড়াও, আজ এই শক্তিহীন শরীরের খেলা দেখাচ্ছি তোমাদের। আসো এদিকে। বলেই শিহাব এক হাত দিয়ে রৌদ্রকে সরিয়ে তিহান আর রৌশানকে ধরতে গেল। কিন্তু ওই 2 বিচ্ছু কি আর এত সহজে ধরা দেয়? শিহাব হাত বাড়ানোর আগেই রৌশান আর তিহান মাটির উপর থেকে এক লাফে উঠে দিল ভোঁদড়। ওদের পায়ের তলায় যেন চাকা লেগে গেছে। তিহান দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে ভেংসি কেটে বলে গেল, শক্তি যদি থাকতোই তবে টি শার্ট ছিল কেন? অন্যের চরকে তেল দেওয়ার আগে হুপা, আগে নিজের চরকে তেল মারো। যাও গিয়ে জিম করো। শিহাব মাঝ রাস্তায় হা করে দাঁড়িয়ে রইল। রুদ্র, আয়ান আর নেহাল হাসতে হাসতে রাস্তার উপর প্রায় বসে পড়ার দশা। শিহাব রাগে আর লজ্জায় গজগজ করতে করতে বলল, দেখলি রুদ্র, দেখলেন? এই পিচ্ছিগুলো তো আমাকে মানুষই মনে করে না, চরকায় তেল মারতে বলে আমাকে। রুদ্র হাসতে হাসতে শিহাবের কাঁধে চাপড় দিয়ে বলল, দোষ তো তোরই শেহাব, ওদের বডি চেক করতে গিয়ে নিজের শক্তির দৌড় বুঝিয়ে দিলে। সবাই শিহাবকে নিয়ে মজা করতে করতে মাঠে চলে এলো। মাঠে এসেই দেখা গেল রৌশান আর তিহান পুরো দমে লাফালাফি করছে। ওদের কাছে ব্যায়াম মানেই হলো মনের সুখে লাফানো।
রুদ্র আর বাকিদের দেখে রোশান চট করে দৌড়ে সামনে চলে এলো। কোমরে হাত দিয়ে বেশ ভাব নিয়ে সে শিহাবের উদ্দেশ্যে বলল, আচ্ছা ফুপা, তোমার শক্তি কতটুকু তা আজ পরীক্ষা করা হোক। তুমি আর পাপ্পা প্রসাব করে দেখি কে কয়টা দিতে পারে। শিহাব তো রোশানের এমন সরাসরি চ্যালেঞ্জ শুনে রাগে দাঁত কিরমির করে উঠল। সে চোখ বড় বড় করে বলল, চ্যালেঞ্জ করছো আমাকে? রোশান একদম স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ নাচিয়ে উত্তর দিল। দাদা তাই? শিহাব তখন ইজ্জত বাঁচাতে রৌদ্রের দিকে তাকিয়ে এক বড় শ্বাস নিল। রৌদ্র মুচকি হেসে চ্যালেঞ্জটা গ্রহণ করলো। তারপর শুরু হলো আসল লড়াই। রুদ্র আর শিহাব দুজনেই ঘাসের উপর পুশ আপ দেওয়ার জন্য পজিশন নিল। রোশান একদম রেফারির মতো গম্ভীর মুখে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটা আঙ্গুল উঁচিয়ে কমান্ড দিল, 1 2 3 শুরু করো। রোশানের কথা শেষ হওয়া মাত্রই রৌদ্র আর শিহাব ঝড়ের গতিতে শরীর ওঠানামা করতে শুরু করলো। রোশান আর তিহান পাশ থেকে চিৎকার করে উচ্ছ্বাস দিচ্ছে। শিহাব প্রথম 10-12 বার খুব জোশে দিলেও ধীরে ধীরে তার মুখ লাল হতে শুরু করলো। অন্যদিকে রুদ্র একদম শান্তভাবে নিখুঁত ছন্দে পুশ আপ দিয়ে যাচ্ছে। 20টা পার হওয়ার পর শিহাবের হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছে রুদ্রের সাথে পাল্লা দেওয়া তার সাধ্যের বাইরে। শিহাব কাঁপতে কাঁপতে রুদ্রের দিকে তাকালো। রুদ্র নিজেও তখন বেশ হাঁপিয়ে উঠেছে, কিন্তু সে থামার পাত্র নয়। তবে শিহাবের অসহায় মুখ আর চোখে তাকানো দেখে রুদ্র সব বুঝতে পারল। শিহাব ইঙ্গিতে তাকে থামতে বলছে, কারণ রোশানের সামনে সে হার মেনে নিজের ইজ্জত খোয়াতে চাইছে না। বন্ধু হিসেবে শিহাবের মনের অবস্থা আর মান সম্মানের কথা চিন্তা করে রুদ্র ইচ্ছে করে হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। তারপর বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, উফ, আমি আর পারছি না। শিহাবের শক্তির কাছে হার মানলাম। সুযোগ পেয়ে শিহাব যেন হাতে চাঁদ পেল। সে মুহূর্তেই কোনো এক জাদুকারী শক্তিতে সুপার স্টারের মতো শেষ 2-3টা পুশ আপ দিয়ে বীরের মতো উঠে দাঁড়ালো। ঘাম মুছতে মুছতে বেশ বুক ফুলিয়ে রৌশানের দিকে তাকিয়ে বলল, দেখলে তো, তোমার পাপ্পার থেকে আমার শক্তি ঢের বেশি। গিয়ে তোমার পাপ্পাকে বলো আরো ভালো করে জিম করতে। আমার সাথে পেরে ওঠা এত সহজ না। রোশান আর তিহান দুজনেই থতমত খেয়ে গেল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তাদের সুপার হিরো পাপ্পা হেরে গেছে। রোশান সন্দেহের চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, পাপ্পা এটা কি হলো? তুমি তো হারার কথা না। আয়ান দূর থেকে সবটা লক্ষ্য করছিল। সে খুব ভালো করেই জানে রুদ্র তার পরম বন্ধু শিহাবের মান রাখতেই ইচ্ছে করে হার মেনেছে। সে কিছুটাই এগিয়ে এসে রোশানকে করে তুলে নিল। রোশানের মন খারাপ দেখে ওকে সান্ত্বনা দিয়ে বলল, শোনো রৌশন, পুশ আপ বা যে কোনো ব্যায়াম আসলে শরীরের পরিস্থিতির ওপর নির্ভর করে। হয়তো তোমার পাপ্পার শরীরের কন্ডিশন আজ অতটা ভালো ছিল না, তাই সে উঠতে পারেনি। এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নেই। আয়ানের কথায় রৌশান আর কথা বাড়ালো না। এরপর তারা মাঠে আরো কিছুক্ষণ হাসি ঠাট্টা আর মজা করে বাসার দিকে রওনা হলো। বাসায় ফেরার পথেও শিহাবের সেই বিরাট জয়ের গল্প চলল। শিহাব নিজের রুমে ফিরে দেখলো আরশি শান্তার মাথার চুলগুলো খুব যত্ন করে দুটো ঝুঁটি করে দিচ্ছে। শান্তাকে ওই সাজে দারুণ কিউট লাগছে। শিহাব এগিয়ে গিয়ে শান্তার নরম গাল দুটো টেনে আদর করে বলল, গুড মর্নিং আমার প্রিন্সেস, কখন উঠেছো? শান্তা বাবার গলার আওয়াজ পেয়ে এক লাফে শিহাবের কাঁধে উঠে পড়ল। ওর ছোট্ট 2 হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে আদুরি গলায় বলল, গুড মর্নিং টু ইউ পাপা। তুমি যখন দৌড়তে গেলে ঠিক তার একটু পরে আমি উঠে পড়েছি। শিহাব নিজের মেয়ের কপালে একটা চুমু খেলো। তার এতক্ষণের ক্লান্তি যেন শান্তার এই এক চিলতে হাসিতে ভোজবাজির মতো উবড়ে গেল। আরে বাহ, আমার প্রিন্সেস তো একদম গুড প্রিন্সেস হয়ে গিয়েছে। আরশি পাশ থেকে শিহাবের কাঁধে একটা পরিষ্কার তোয়ালে তুলে দিয়ে আলতো করে বলল, অনেক হয়েছে বাপেটির সোহাগ, এখন জলদি গিয়ে শাওয়ার নিয়ে আসেন। শান্তা বিছানা থেকে নেমে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, আমি নানুর কাছে যাচ্ছি। বলেই শান্তা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সেস বিদায় নিতেই শিহাবের ভেতরটা যেন আবার
চনমন করে উঠল। সে মুহূর্তের মধ্যেই আরশির কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে টেনে আনল। ওর চোখে চোখ রেখে দুষ্টু হেসে ফিসফিস করে বলল, শান্তা তো চলে গেল, তাহলে চলো দুজনে একসাথে শাওয়ার নিই, সাথে একটু রোমান্সও করা যাবে। আরশি শিহাবের বুকে হাত দিয়ে মৃদু ধাক্কা দিল। নিজের হাসি চেপে রেখে সে গম্ভীর হওয়ার ভান করে বলল, এসব বাজে কথা না বলে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসেন তো, না হলে আমি এখনই শান্তাকে ডেকে আনছি, তখন বুঝবেন মজা। শিহাব মুহূর্তেই মুখটা কুঁচকে ফেলল। সে জানে আরশি যা বলছে তা করবেই। সে অন্যদিকে তাকে অভিমানের সুরে বলল, তুমি সবসময় আমার এই দুর্বলতার সুযোগ নাও আরশি। শুধু একদিন তোমাকে আমার নাগালে পাই, সেদিন এই সবকিছুর সুদে আসলে তুলে নেব, দেখে নিও। বলে শিহাব গটগট করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে শাওয়ার ছেড়ে দিল। আরশি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। আসলে শিহাব শান্তাকে ভয় পায় না, বরং বাবা হিসেবে মেয়ের সামনে সে সব সময় আদর্শ হয়ে থাকতে চায়। আর শিহাবের এই মেয়ের প্রতি ভালোবাসা আর আদরে ভয়টাকেই আরশি বারবার অস্ত্র হিসেবে ব্যবহার করে। নেহাল রুমে ঢুকেই দেখলো আরফা বেশ কসরত করে নিহাতকে খাওয়াচ্ছে। নিহাত নেহালকে দেখা মাত্রই খাওয়ার প্লেট থেকে মুখ সরিয়ে এক দৌড়ে এসে নেহালের পা জড়িয়ে ধরল। ততলামি করে আধো আধো বুলি ফুটিয়ে সে বলল, পাপা পাপা, তুমি মাম্মাকে বলো না আমি খাবো না। নেহাল হেসে নিহাতকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে আদর করে বলল, বাবা, না খেলে যে তুমি একদম শুকিয়ে যাবে, তখন রোশন আর দিহান তোমাকে চিকনা বলে মজা করবে। তুমি কি চাও তোমার বড় ভাইদের কাছে ছোট হতে? ছোট্ট নিহাত মুহূর্তের জন্য গম্ভীর হয়ে কিছু একটা ভাবলো। তারপর না সূচক মাথা নাড়তে নাড়তে বলল, না না, আমি চিকনা না, আমি তোমার মতো হবো। নেহাল নিহাদের পিঠ চাপড়ে দিয়ে বলল, আমার মতো শক্তিশালী হতে হলে তো বেশি বেশি করে খেতে হবে। এখন যাও, মার কথায় ভালো ছেলের মতো চটপট খেয়ে ফেলো। বাবার কথা শুনে নিহাত আর দেরি করলো না। সে নিহালের কোল থেকে নেমে সোজা আরফার সামনে গিয়ে বড় করে হা করল। আরফা ছেলের মুখে ভাতের লোকমা তুলে দিতে দিতে মুখ ঝামটা দিয়ে বলল, বাবা, ব্যাটার ঢং দেখলে পাচ্ছি না। আমি কতক্ষণ ধরে খাওয়ানোর জন্য জান দিয়ে দিচ্ছি, অথচ আমার কথার কোনো মূল্য নেই। আর বাবার কথা শোনা মাত্রই 1 সেকেন্ড দেরি করলো না। না মানে আমার কি কোনো দামই নেই? নেহাল কাঁধে তোয়ালে জড়িয়ে আরফাকে দুষ্টুমি করে একটা চোখ টিপ দিল। তারপর বেশ আয়েশ করে বলল, এত হিংসুটে কেন তুমি? ছেলে আর বাবার এই সুন্দর ভালোবাসাটা তুমি একদমই সইতে পারো না, তাই না? আরফা মুহূর্তেই রাগী চোখে নেহালের দিকে তাকালো। ভাতের চামচটা শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলল, কি? আমি হিংসুটে? আপনার সাহস তো কম না। নেহাল একটুকু না দমে আরফার দিকে ঝুঁকে এলো। নিজের চোখ দুটো বড় বড় করে আর চোখে তাকিয়ে বলল, তাই তো দেখতে পাচ্ছি, একদম হিংসেই চলে যাচ্ছ তুমি। আরফা এবার সত্যি ক্ষেপে গেল। সে চিৎকার করে বলল, নেহালের বাচ্চা, আপনাকে আজকে যে আমি কি করমু আপনি কল্পনাও করতে পারছেন না। নেহাল দেখলো আরফার রাগ একদম চরমে পৌঁছেছে। এখন আর রক্ষে নেই। মুহূর্তের মধ্যেই নেহালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে চট করে নিহাদের উদ্দেশ্যে বলল, বাবা, ওই যে দেখো, ওইটা কি? নিহাত কৌতূহলী হয়ে যেই ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকালো, নিহাল সেই সুযোগটা হাতছাড়া করলো না। সে বিদ্যুৎ বেগে আরফার কাছে গিয়ে ওর নরম গালে টুক করে একটা শব্দ করে চুমু খেয়ে ফেলল। আরফা একদম থমকে গেল। হাতের ভাতের লোকমা হাতেই রয়ে গেল। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নেহাল একটু দূরে সরে গিয়ে মিটিমিটি হেসে বলল, তুমি জানো আরফা, রাখলে তোমাকে না অনেক সুন্দর লাগে। ইচ্ছে করে একদম পান্তা ভাতের সাথে মেখে খেয়ে ফেলি। আরফা এবার লজ্জায় আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ভাতের প্লেটটা বিছানায় রেখে তেড়ে এলো নেহালের দিকে। কিন্তু নেহাল কি আর এত বোকা? সে এক দৌড়ে ড্রিবলিং করে আরফাকে ফাঁকি দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। রুদ্র রৌশনকে নিয়ে রুমে আসলো। তুরা তখন রুদ্রের শার্ট প্যান্ট ভাঁজ করে আলমারিতে রাখছিল।
রোশান তুরাকে দেখেই এক দৌড়ে ওর কাছে গিয়ে এক লাফে কোলে উঠে পড়ল। সে বেশ উত্তেজিত হয়ে বলল, মাম্মা জানো পাপ্পা আজকে ফুপার কাছে ঠকেছে। তুরা রোশানকে ভালো করে কোলে নিয়ে অবাক হয়ে বলল। ঠকেছে মানে কি? রুদ্র হাসতে হাসতে এগিয়ে এলো, কাঁধের তোয়ালে নিতে নিতে সে বলল, আর বলো না, রওশন আমাকে আর শিহাবকে পুষপ দিতে বলেছে। তো পুষপ দিতে গিয়ে আমি নাকি হেরে গেছে, এখনো সে নালিশি দিচ্ছে। তুরা রুদ্রের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে হাসল। সে খুব ভালো করেই জানে রুদ্রের শক্তির দৌড় কতটুকু আর শিহাবের অবস্থা কেমন। তুরা রৌশানের গাল টিপে দিয়ে বলল, তাই নাকি? তোমার পাপ্পা হেরে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রৌশান মুখ ফুলিয়ে বলল, আমিও তো বিশ্বাস করতে পারছি না মাম্মা, কিন্তু ফুপা তো ঠিকই অনেকগুলো পুষাপ দিয়ে দিল আর পাপ্পা মাঝপথে থেমে গেল। তুরা এবার রুদ্রের চোখের দিকে তাকালো। রুদ্র আলতো করে একটা চোখ টিপে তুরাকে ইশারা করলো। তুরা মুহূর্তেই বুঝে গেল যে এটা রুদ্রের কোনো একটা চাল ছিল, হয়তো শিহাবকে জেতানোর জন্য সে ইচ্ছে করেই এমনটা করেছে। তুরা মুস্কি হেসে রোশানকে বলল, আচ্ছা ঠিক আছে, আজ না হয় তোমার ফুপাই জিতলো, কিন্তু তোমার পাপ্পা যে তোমার জন্য সুপারম্যান, সেটা তো আর পাল্টে যাচ্ছে না, তাই না? রোশান রুদ্রের দিকে তাকিয়ে একটু ভাবলো, তারপর মাথা নেড়ে সায় দিল। রুদ্র এগিয়ে এসে রোশানের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, এবার যাও তো বীর পুরুষ, গিয়ে নিজের ওই ছেঁড়া টি শার্ট পাল্টে এসো, নাহলে তোমার মাম্মা এখন আমাকে বাদ দিয়ে তোমাকে বকা শুরু করবে। তুরা রোশানের ছেঁড়া টি শার্টের দিকে তাকিয়ে পুরো আকাশ থেকে পড়ল। রুদ্র যখন হাসতে হাসতে শিহাবের সেই আকাশ কুসুম শক্তির দাপটি আর টি শার্ট ট্র্যাজেডির গল্প শুনল, তুরা হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ার উপক্রম। রুদ্র রোশানকে পাজা কোলে করে তুলে নিয়ে তুরার চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, শোনো তোরা, আমি অফিস থেকে একটা বিশেষ পার্সেল পাঠাবো, তুমি পার্সেল রিসিভ করে যা করা দরকার গুছিয়ে নিও। আমি মেসেজে লোকেশন পাঠাবো, ঠিক সময় মতো লোকেশনে চলে আসবে, দেরি করো না কিন্তু। তুরা মুখ খুলে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে রুদ্র রোশানকে নিয়ে হুপ করে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তুরা একটা লম্বা শ্বাস ফেলে মুচকি হাসল। এই লোকটার সারপ্রাইজ দেওয়ার অভ্যাসটা আর গেল না। অন্যদিকে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা ঠিক করতে নিতেই 5 বছরের ছোট আনায়া দৌড়ে এসে আয়ানের পা জড়িয়ে ধরল। আয়ান ওকে কোলে তুলে নিতেই আনায়া ওর চিবুকে গাল ঘষে আদুরে গলায় বলল, পাপা আটার সময় আমার জন্য একটু চকলেট নিয়ে আসবে। আয়ান আনায়ার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, অবশ্যই আনবো আমার ছোট্ট প্রিন্সেস, তোমার পছন্দের সব চকলেট নিয়ে আসবো। ঠিক তখনই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আর আমার জন্য? আয়ান ঘাড় ঘুরিয়ে দেখলো তিহান কোমরে 2 হাত দিয়ে একদম বড়দের মতো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান হেসে 1 হাত দিয়ে তিহানকেও কোলে তুলে নিল। এখন আয়ানের 2 কোলে 2 রাজপুত্র রাজকন্যা। সে তিহানের নাকে নাক ঘষে বলল, একদম টেনশন করো না বীর পুরুষ, তোমাদের দুজনের জন্যই চকলেটের পাহাড় নিয়ে আসবো। এবার খুশি তো? তিহান আর আনায়া দুজনেই খিলখিল করে হেসে উঠে আয়ানকে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তিথি 2 হাত বুকে ভাঁজ করে কপালে ভাঁজ ফেলে বলল, বাচ্চাদের আবদার তো সব মুখস্থ। তো আমি কি এই বাড়িতে ভাড়ায় থাকি? আমার জন্য কি কিছুই আসবে না? আয়ান এবার তিথির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে একটু রসিকতা করে বলল, তোমার জন্য আনবো না মানে? অবশ্যই আনবো। তোমার জন্য 2টা কাকাতোয়া ঝুটিওয়ালা বেলুন, আর আনবো ওই যে ছোটরা চুষে চকলেট খায় না, ওইগুলোও কয়েকটা নিয়ে আসবো। আর কি কি লাগবে বলো? তিথি চোখ দুটো বড় বড় করে তেড়ে এসে আয়ানের বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে বলল, মজা হচ্ছে? আমাকে কি তোমার ওই পিচিদের মতো মনে হয়? আয়ান তিহান আর আনায়াকে নামিয়ে দিয়ে টাইটা শেষবার ঠিক করে নিয়ে তিথির দিকে তাকিয়ে টিপকুনি কেটে বলল, বাচ্চাদের মতন আবদার যেহেতু করেছো, তার মানে তুমিও এখনো বাচ্চাই আছো, আর বাচ্চাদের জন্য ওইসবই মানাই। তিথি মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। সে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে আয়ানের দিকে চ্যালেঞ্জিং চোখে তাকালো, তারপর দুষ্টুমি করে বলল, তাই আমি বাচ্চা? তাহলে দেরি কেন? ওদের মতো আমাকেও এখন তোমার কোলে তুলে নাও তো দেখি।
তিথির কথা শেষ হতে না হতেই পাশ থেকে আনায়া নিজের বড় বড় চোখ দুটো আরো গোল গোল করে মায়ের দিকে তাকালো, যেন সে বিশাল কোনো ভয়ঙ্কর কথা শুনে ফেলেছে। আনায়া দু গালে হাত দিয়ে আতঙ্কে বলে উঠল, হ্যাঁ খোদা, মাম্মা তুমি তো অনেক মোটা, তুমি পাপার কোলে উঠলে পাপা কোমর মত করে ভেঙে যাবে তো। মেয়ের মুখে এমন বিস্ফোরক মন্তব্য শুনে তিথির চোখ তো একদম কপালে উঠে গেল। সে নিজের কোমরে হাত দিয়ে রাগে ফেটে পড়ে বলল, কি? আমি মোটা? তোর এত বড় সাহস আনায়া? আনায়া একটুকু ভয় না পেয়ে শান্তভাবে বলল, আমি আবার কি করলাম? তুমি একবার আয়নায় গিয়ে দেখো না তুমি মোটা নাকি চিকন। তিথি এবার অপমানে আর রাগে ফোঁস করতে করতে আয়ানের দিকে তাকালো। আয়ান তখন হাসতে হাসতে প্রায় শেষ। তিথি চিৎকার করে বলল, আয়ান, তোমার এই মেয়েটাকে এখনই কিছু একটা বলো, না হলে কিন্তু আমি আজ সত্যি ওর মাথার চুল একটা আঁচও রাখবো না, একদম টেনে ছিঁড়ে ফেলবো। আয়ান হাসতে হাসতে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আনায়ার মাথায় হাত বুলিয়ে বলল, আরে মা, এভাবে সরাসরি সত্যি কথা বলতে হয় না। দেখো, তোমার মামা কিন্তু এখন ড্রাগন হয়ে যাচ্ছে। তিথি এবার সত্যি অগ্নিশর্মা হয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে আয়ানের দিকে তেড়ে এসে চিৎকার করে বলল, কি? তার মানে আনের সত্যি কথা বলেছে? তুমিও ওকে সাপোর্ট করছো? আনায়া বিপদ বুঝে এক লাফে আবার আয়ানের কোলে উঠে বসলো। সে আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে আতঙ্কে চিৎকার করে বলল, পাপা দৌড়াও, মামা খেপেছে, মামার কাছে লাঠি আছে, আমাদের দুজনকে মেরে আজকে কোমর ভেঙে দেবে, বাজারে জোরে দৌড়াও। তিথি এবার সত্যি সত্যি হাতের কাছে থাকা একটা কুশন বা লাঠি সদৃশ্য কিছু একটা তুলে নিয়ে তাদের ধরতে ছুটল। আয়ান দেখলো পরিস্থিতি বেগতিক। এই ড্রাগন কুইনের হাতে আজ ধরা পড়লে আর রক্ষে নেই। আয়ান আনায়াকে কোলে নিয়ে এক দৌড়ে রুমের বাইরে বের হতে হতে পেছনের দিকে তাকিয়ে তিহানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওরে বাপরে তিহান, সামলা তোর মাকে, যদি চাস তোর ভাই বোন আর বাপকে। তিহান তো বাপ বোনের এই দৌড়ানি দেখে আর মায়ের এই রুদ্র মূর্তি দেখে হাসতে হাসতে ড্রয়িং রুমের কার্পেটে গড়িয়ে পড়ল। সে হাত তালি দিয়ে বলল, পাপা জোরে দৌড়া, মাম্মা কিন্তু ধরে ফেলবে। রাত 8টার দিকে তুরা নিজের ব্যালকনিতে পায়চারি করছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবছে রুদ্র কখন পার্সেলটা পাঠাবে। রোশান, তিহান, শান্তা আর আনায়াকে নিয়ে আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান মেলায় গিয়েছেন, তাই বাড়িটা এখন বেশ শান্ত। অপেক্ষা করতে করতে তুরার অপেক্ষার প্রহর যেন শেষ হলো না। সে দূর থেকে একটা গাড়ি দেখতে পেল, গাড়িটা রুদ্রের, হয়তো অফিস থেকেই পাঠিয়েছে। গাড়িটা গেটের সামনে থামতেই ড্রাইভার নেমে এসে একটা সুন্দর প্যাকেট তুরার হাতে দিয়ে গেলেন। তুরা পার্সেলটা নিয়ে ধুক ধুক বুকে ভেতরে আসলো। লিভিং রুমের সোফায় বসে সে সাবধানে পার্সেলটা খুলল। ভেতরটা দেখেই তার চোখ ছানা বড়া। পার্সেলে রয়েছে একটি ধবধবে সাদা গর্জিয়াস শাড়ি, হাতে পরার একগুচ্ছ কাচের চুড়ি আর শাড়ির সাথে চমৎকার ম্যাচিং করা একটি নেকলেস। তুরা মুগ্ধ হয়ে জিনিসগুলোর উপর হাত বুলিয়ে দেখছিল। তখনই তার চোখে পড়ল কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা একটা ছোট্ট চিরকুট। তুরা চিরকুটটা খুলে পড়তে লাগলো। প্রিয় বৌপতি, অবাক না হয়ে চটপট রেডি হয়ে নাও। এই শাড়িটা পরে তাড়াতাড়ি নিচে আসবে, একদম দেরি করবে না কিন্তু, ফাস্ট। তুরা শাড়ি আর চিরকুটটা বুকের সাথে চেপে ধরে আপন মনেই হেসে উঠল। এটা রুদ্রের প্রথম পাগলামি না। সে প্রায়ই তুরাকে এভাবে হঠাৎ হঠাৎ চমকে দিয়ে ভালোবাসা জানান দেয়। তুরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চটপট শাড়িটা পরে নিল। হালকা সাজ আর সাদা শাড়িতে তাকে একদম অপার্থিক সুন্দর লাগছে। তৈরি হয়ে তুরা নিচে নামলে সেই গাড়িটাই তাকে নিয়ে রওনা হলো। ড্রাইভার যেখানে তাকে নিয়ে এলো সেটা একটা নির্জন অথচ দারুণ সাজানো জায়গা। তুরা গাড়ি থেকে নামতেই চারপাশের স্নিগ্ধ বাতাসে মনটা ভরে গেল। সে মাত্র 2 পা এগোতেই পেছন থেকে দুটো চেনা হাত এসে আলতো করে তার চোখ দুটো চেপে ধরল। সেই হাতের স্পর্শে তুরা চিনতে 1 সেকেন্ডও দেরি হলো না।
সে মুচকি হেসে শান্ত গলায় বলল, সারপ্রাইজ পাবো তাই না? রুদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার কানের কাছে আছড়ে পড়ল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, ধরো তাই। তুরা আর কথা বলল না। রুদ্র তুরাকে নিয়ে কিছুটা সামনে এগিয়ে গিয়ে আলতো করে ওর চোখ থেকে হাত সরিয়ে নিল। চারপাশটা নিঝুম, শুধু হালকা বাতাসের শো শো শব্দ। রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে বলল, আমার তরফ থেকে সামান্য একটা গিফট তোমার জন্য। তুরা চোখ মেলতেই সামনে যা দেখলো তাতে ওর নিঃশ্বাস যেন আটকে এলো। ওর চোখের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজকীয় 3 তলা বাড়ি। ধবধবে সাদা রঙের উপর নীলচে আলোয় বাড়িটাকে ঠিক কোনো স্বপ্নের প্রাসাদের মতো লাগছে। তুরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। রুদ্র পিছন থেকে তুরার কাঁধ জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। তারপর নিচু স্বরে বলতে লাগলো, অবাক হচ্ছে তো বাড়িটা দেখে? তাহলে মনে করো, আজ থেকে 5 বছর আগে তোমার জন্মদিনে আমি তোমার কাছ থেকে একটা সই নিয়েছিলাম। তখনই বাড়িটার কাজ শুরুই হয়নি, তবে আমি ওই দিন সব কাগজপত্র সই করিয়ে বাড়িটা তোমার নামে করে দিয়েছিলাম। তুরার এবার মনে পড়ল সেই দিনের কথা। রুদ্র ওর জন্মদিনে হুট করে একটা কাগজে সই নিয়েছিল, কিন্তু কি কাগজ সেটা বলেনি এবং কি সে জানতেও চায়নি। আজ বুঝতে পারল রুদ্র কত বড় একটা সারপ্রাইজ ওর জন্য সাজিয়ে রেখেছিল। তুরা ভেজা চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আমি এত বড় বাড়ি দিয়ে কি করব? আমার তো তুমি আর রওশন থাকলেই চলবে, আর কিছুই তো চাই না আমার। রুদ্র তুরার কথা শুনে আলতো করে ওর তপ্ত গালে একটা চুমু খেলো। তারপর মায়াবী স্বরে বলল, এটা আমাদের ছোট্ট ভালোবাসার ঘর, যেখানে তুমি, আমি আর আমাদের প্রিন্স রওশন থাকবো। আজ থেকে এটা আমার ছোট্ট সাজানো ফ্যামিলি। তুরা রুদ্রের বুকে পিঠ ঠেকিয়ে একটু চুপ করে রইল। তারপর মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, সবই বুঝলাম, তবে আমি বাড়ি চাই না রুদ্র, আমি অন্য কিছু চাই। রুদ্র এবার কিছুটা অবাক হলো। সে তুরাকে 2 হাতে ধরে নিজের সামনে নিয়ে ঘুরিয়ে নিল। ওর গভীর চোখে চোখ রেখে বলল, পৃথিবীর যা কিছু চাইবে আমি তোমার জন্য আমার সাধ্যের মধ্যে সব এনে দেব। বলো আমার বৌবতী, তোমার আর কি চাই? তুরার গাল দুটো মুহূর্তেই লজ্জায় রক্তিম হয়ে উঠল। রুদ্রের চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না সে। তুরা ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন স্পষ্ট শোনা যাচ্ছে। সে নিচু স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি আপনাকে একটা ছোট্ট রাজকন্যা দিতে চাই, আর রওশনকে একটা ছোট্ট বোন দিতে চাই। তুরার কথা শেষ হতে না হতেই রুদ্রের মুখের হাসি মুহূর্তেই উভরে গেল। এক অজানা আতঙ্কে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই বিভীষিকাময় হসপিটালের স্মৃতি, অপারেশন থিয়েটারের বাইরে সেই দীর্ঘ অপেক্ষা। তুরাকে হারানোর যে ভয়টা সে মনের গভীর কোনো কোণে লুকিয়ে রেখেছিল, সেটা যেন আবার জ্যান্ত হয়ে ওর টুটি চেপে ধরল। রুদ্র এক ঝটকায় তুরার দিক থেকে চোখ ঘুরিয়ে নিল। ওর চল শক্ত হয়ে এলো, কপালে ভাঁজ পড়ল। সে অস্থির গলায় প্রায় চিৎকার করে বলে উঠল, অসম্ভব তোরা, আমার কোনো রাজকন্যা চাই না। আমি আমি রওশন আর তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। বিশ্বাস করো, আমার আর কিচ্ছু লাগবে না। বলার সময় রুদ্রের গলাটা কান্নায় ভেঙে এলো। ওর কণ্ঠস্বরের সেই কাঁপুনি দেখে তুরা বুঝতে পারল রুদ্রের ভয়টা আসলে কোন জায়গায়। ও এখনো সেই পুরনো আতঙ্ক থেকে বের হতে পারেনি। তুরা খুব ধীর পায়ে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্রের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তুমি না আমাকে অনেক ভালোবাসো? তুমি না বলে তোমার সাধ্যের মধ্যে যা কিছু আছে সব দিতে পারবে আমায়? তাহলে এই ইচ্ছেটা তো তোমার সাধ্যের বাইরে না রুদ্র, কেন পারবে না তবে? রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে মুহূর্তের মধ্যেই তুরাকে নিজের বুকের মাঝে পিষে ফেলে জড়িয়ে ধরল। তুরার কাঁধে মুখ লুকিয়ে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল রুদ্র। সে রুদ্র কণ্ঠে বলল, তোরা, আমার ভীষণ ভয় হয়। তুমি জানো না সে সময়টা আমি কিভাবে পার করেছি। আমি কোনো রিস্ক নিতে চাই না তোরা। তোমাকে হারানোর কথা ভাবলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুরার চোখেও তখন জল। সে রুদ্রের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলতে লাগলো, আরে পাগল, কিছু হবে না, আল্লাহ আছে সাথে। তুমি এইভাবে একদম কাঁদবে না তো, নইলে আমার মেয়েটা যখন আসবে তখন কিন্তু তাকে দিয়ে তোমাকে আচ্ছা করে বকা খাওয়াবো আমি। রুদ্র তবুও শান্ত হতে পারছিল না।
ওর শরীরটা এখনো ভয়ে আতশিত কাঁপছে। একটা পুরুষ একটা নারীর জন্য কতটা পাগল হতে পারে তার জীবন্ত প্রমাণ যেন এই মুহূর্তে রুদ্র। সে শুধু একজন সফল মানুষ বা বাবা নয়, সে তুরার প্রেমে হাবুডুবু খাওয়া এক দিশেহারা প্রেমিক। তুরা এবার রুদ্রকে নিজের থেকে একটু দূরে সরিয়ে সোজা করে দাঁড় করালো। নিজের শাড়ির আঁচল দিয়ে রুদ্রের চোখের পানি সযত্নে মুছে দিতে দিতে বলল, কাঁদলে না সুখের জোয়ার পানিতে ডুবে যায়, বুঝেছো? কিছু হবে না আমার, বিশ্বাস রাখো, আল্লাহ আছেন আমাদের সাথে। রুদ্র তুরার হাতটা খপ করে ধরে নিজের মুঠোয় পুরল। তারপর সেই নরম হাতের পাতায় পাগলের মতো বারবার চুমু খেয়ে ধরা গলায় বলল, যদি তোমার কিছু হয় তোরা, সত্যি বলছি আমি পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া এই পৃথিবীর আলো সইতে পারবো না। তুরা এবার আর কোনো তর্কে গেল না। সে শুধু একটা প্রশান্তির হাসি হেসে রুদ্রের শক্ত হাতটা নিজের ছোট হাতের মুঠোয় নিয়ে বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো। ভেতরে পা রাখতেই তুরার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। চারপাশটা যেন কোনো রূপকথার বাগান। ছোট ছোট নাম না জানা ফুলের গাছ থেকে মিষ্টি একটা সুবাস ভেসে আসছে। বাগানের এক কোণায় সুন্দর একটা কাঠের দোলনা রাখা, মাঝখান দিয়ে চলে গেছে চমৎকার কারুকাজ করা সরু রাস্তা। এক কোণায় একটি নীলচে সুইমিং পুল, যেখান দিয়ে ঝর্ণার মতো অবিরাম পানি ঝরছে। পানির সেই ঝিরঝির শব্দ নিঝুম রাতটাকেও আরো বেশি মায়াবী করে তুলছে। তুরা অবলোক চোখে তাকিয়ে রইল সেই সাজানো পৃথিবীর দিকে। রুদ্র আলতো করে তুরার কাঁধে চিবুক রেখে ফিসফিস করে বলল, কেমন লাগলো তোমার এই ছোট্ট স্বর্গ? এখন থেকে এটা শুধু আমাদের। তুরা ঘোর লাগা চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর সবকিছু তুমি এতটা নিখুঁত করে কবে সাজালে রুদ্র? রুদ্র বাঁকা হাসলো। তুরার আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুলিয়ে দিয়ে বলল, যখন তুমি শান্তিতে ঘুমাতে, আমি তখন আমাদের এই ঘরটা বানানোর স্বপ্ন দেখতাম। চলো তোমাকে তোমার রাজপ্রাসাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এরপর রুদ্র তুরাকে বাড়ির ভেতরে নিয়ে এলো। ভেতরের কারুকাজ আর আভিজাত্য দেখে তুরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। প্রতিটি দেওয়াল আর আসবাবপত্রে যেন আভিজাত্যের ছোঁয়া। তুরা এতটাই বিমোহিত যে তার মুখে কোনো ভাষা নেই। তারপর রুদ্র ওকে নিয়ে আসলো মাস্টার্স বেডরুমে। ঘরে পা রাখতেই তুরা চট করে পেছনের দরজাটা টেনে লক করে দিল। সেই শব্দ শুনে রুদ্র কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। সে ঘড়ির দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ করলে কেন? একটু পর তো আমরা চলেই যাব। তুরা কোনো কথা না বলে ধীর পায়ে এগিয়ে এলো রুদ্রের একদম কাছে। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত নেশা আর গভীর ভালোবাসা। সে রুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে চঞ্চল হাতে রুদ্রের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। নিচু স্বরে অথচ দৃঢ় ভাবে বলল, নো, যাব না। আজ আমরা এখানেই থাকবো। আমাদের এই নতুন বাড়ি আর এই নতুন বেডরুমেই আমাদের রাজকন্যা আসবে। রুদ্র তুরার এমন সাহসী আর মোহনীয় রূপ দেখে নিজেকে সামলাতে পারল না। সে দুষ্টুমি ভরা হাসি দিয়ে তুরার সরু কোমরটা দু হাতে জড়িয়ে ধরল। ওকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ওরে পাগলি বউ, বাঘকে খেপাচ্ছ কিন্তু। একবার যদি বাঘ সত্যি খেপে যায় তবে কিন্তু আর সামলাতে পারবে না। তুরা এক ঝটকায় রুদ্রের শার্টটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারল। রুদ্রের খালি চওড়া কাঁধের উপর নিজের দু হাত রেখে ওর গালে নাক ঘষে সুরসুরি দিয়ে আদুরে গলায় বলল, এমনভাবে বলছো যেন আমি তোমাকে কোনো দিনই সামলাইনি। শোনো, 5 বছর ধরে আমি তোমাকে যেভাবে কন্ট্রোল করে আসছি, বাকি জীবনটাও সেভাবেই কন্ট্রোল করে যাব, বুঝেছো মিস্টার আব্রাহাম খান রুদ্র? রুদ্র তুরার এমন শাসন আর সোহাগ মিশ্রিত কথা শুনে হো হো করে হেসে উঠল। সে তুরাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে আর তুরার চোখের দিকে চোখ রেখে বলল, আচ্ছা দেখা যাক আজকে কাকে কন্ট্রোল করে। তবে মনে রেখো বৌবতী, আজ কিন্তু কোনো মায়া হবে না। তুরা রুদ্রের গলা জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। রুদ্র তুরাকে সযত্নে বিছানায় শুয়ে দিয়ে ওর কপালে গভীর এক উষ্ণ চুমু এঁকে দিল। ঝর্ণার শব্দের সাথে সুর মিলিয়ে অতি শান্ত স্বরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ। তুরা মুহূর্তে রুদ্রের গলা জড়িয়ে ধরল। ওর গালে আদরে এক চুমু খেয়ে রুদ্রের কানের কাছে নিজের ঠোঁট নিয়ে ফিসফিস করে প্রতি উত্তরে বলল,
আই লাভ ইউ টু রুদ্র, লাভ ইউ সো মাচ আমার বাবুর বাবা আর আমার অনাগত রাজকন্যার আব্বু। রুদ্র তুরার নেশাতুর চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি আর গভীরতা মিশিয়ে বলল। তাহলে শুরু হোক রাজকন্যা আনার মিশন। তুরা লজ্জায় লাল হয়ে দু হাতে মুখ ঢেকে চোখ বন্ধ করে ফেলল। মুহূর্তের মধ্যেই রুদ্র হারিয়ে গেল তুরার মাঝে, মিশে গেল একে অপরের আত্মার সাথে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে চারপাশের সবকিছু যেন এক নিবিড় ভালোবাসার দহনে একাকার হয়ে গেল। নতুন সেই বাড়ির প্রতিটি কোণা আজ এক নতুন স্বপ্নের সাক্ষী হয়ে রইল। অন্যদিকে সময়ের স্রোত ভেসে চলছে আরও কিছু ভালোবাসার গল্প। শিহাব আর আরশির দিনগুলো কাটছে তাদের আদরের মেয়ে শান্তাকে নিয়ে অফুরন্ত হাসি খুশিতে। নেহাল আর আরফা মেতে আছে নিহাদের দুষ্টু মিষ্টি সব খুনসুটিতে। আর আয়ান তিথিদের সংসার চলছে তাদের দুই রাজপুত্র ও রাজকন্যাকে ঘিরে অবিরাম খুনসুটি আর মিষ্টি সব ঝগড়া নিয়ে। আর এদিকে চলছে রুদ্র তুরার সেই নিবিড় অপার্থিব ভালোবাসা। পরম করুণাময়ের কাছে একটাই প্রার্থনা, সারা জীবন তারা যেন এভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকে। তাদের সাজানো সংসার যেন কোনো দিন কোনো কালো মেঘের ছায়া না আসে। খুব শীঘ্রই যেন তুরার কোলে সেই ছোট্ট রাজকন্যা চলে আসে, যার জন্য রুদ্রের এই ব্যাকুলতা। তাদের ভালোবাসার এই মায়াবী পৃথিবীটা যেন সবসময় সুখে টইটুম্বর থাকে, কখনো যেন ফুরিয়ে না যায় এই মায়া। সবাই যেন এভাবে হাসি আর আনন্দে মিলেমিশে থাকে চিরকাল। বলতে আজ সত্যি খুব কষ্ট হচ্ছে, মনের অজান্তেই চোখের ভিড় করছে নোনা জল। কারণ আমাদের এই প্রাণবন্ধ আর মায়াবী ভালোবাসার গল্পটা এখানেই শেষ হচ্ছে। যে গল্পের পরতে পরতে ছিল আবেগ, হাসি আর চোখের জল, সেই চিরচেনা মানুষগুলোর কাছ থেকে আজ বিদায় নেওয়ার সময় এসেছে। সবার কাছে সকল ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নিয়ে আজ গল্পের এই রঙিন পাতা শেষ তুলির আঁচ কাটছে। গল্পের শেষ মানেই তো নতুন কোনো গল্পের শুরু। ভালো থাকুক রুদ্র তুরা, ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।